ইতিহাসের খোঁজে এবার আমাদের গন্তব্য বিহারের সাসারাম। 13ই আগস্ট 2026 হাওড়া স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করলাম। এবারের জার্নিটা ছিল নেতাজি এক্সপ্রেসে। আমরা ছিলাম মোট 7 জন। হাসি ঠাট্টা আড্ডা খাওয়া দাওয়া করতে করতে একটি রাত পেরিয়ে গেল। জানলা দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সাসারাম স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে এবার পালা একটা ভালো হোটেল খোঁজার। স্টেশনের কাছেই হাংস গেস্ট হাউসে আমরা ছিলাম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আমার নতুন ব্লগে। আজকে যে জায়গাটায় বেড়াতে এসেছি সেই জায়গার নাম হলো সাসারাম। হাত দিয়ে লেন্সটি ঢেকে ফেলার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। প্রথমবার ক্যামেরায় রেকর্ড করছি, তাই বুঝতে পারিনি কিভাবে ক্যামেরাটা ধরা উচিত। নেতাজি এক্সপ্রেস ধরে সকালে পৌঁছেছি 6:45টায়। তারপর হোটেল খুঁজে নিয়ে এখন হোটেলের ছাদেই। তো দেখতেই পাচ্ছেন সামনে ওই যে ফ্ল্যাগ উঠছে, ওটাই সাসারাম স্টেশন। একদম স্টেশনের কাছেই বেরিয়ে এসে বাঁদিকে আমাদের হোটেল, আর এই দিকে দেখা যাচ্ছে অলরেডি সেটা হচ্ছে শেরশাহের টম। তো দেখি আজকের দিনটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো যে কেমন জায়গাটা। তো স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর গাড়িটা কিন্তু আমরা বুক করে ফেলেছি। গাড়ি বুক হয়েছে 7,000 টাকায় 2 দিনের জন্য। আমরা আছি টোটাল 7 জন। এবার সময় ব্রেকফাস্ট করে নেওয়ার। হোটেলের খুব কাছেই এই লিট্টি চৌকার দোকানটা আমাদের চোখে পড়ে, আর আমরা সেখানে গিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলি। এবার সাসারামের আমাদের যে ঘোড়ার টিম, সেই টিমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। সৌমদা আমার কলিগ, দাদা, এবং আরেকজন দাদা সুকুমার দা, উনিও আমার স্কুলের কলিগ, এবং তার ছেলে অনিশ। এই চারজন আমরা এসেছি সাসারাম, এবং পাশের স্কুলেরও কিছু জন এসছেন, তারা আমাদের সাথেই থাকছেন। এবং ট্রেনে আমরা একসাথেই এসেছি, একসাথেই হোটেলে থাকছি। তো একসাথেই এখন গাড়ি বুক করেছি, ঘুরতে যাব, ওনাদেরকেও দেখাবো পরে। ওকে, ঠিক আছে, চলুন। আপাতত আমরা লিট্টি চোখা খাবো এই জায়গায়। লিট্টি চোখা খেয়ে গাড়িতে উঠে আমরা বেড়াতে যাচ্ছি। তো আমরা 4 জনে এই প্রথমবারের জন্য লিট্টি চোখা খেতে চলেছি। কেমন স্যার? খুব ভালো, খুব ভালো। ভালো ভালো টেস্ট করলে? ঠিক আছে, এবার আমিও একটু খেয়ে দেখি। আমিও প্রথমবারের জন্যই খাবো লিট্টি চোখা, দেখি কেমন খেয়ে। ভাইয়া পার প্লেট কিতনা করকে? 15 করকে, 2 পিস 15 করকে। তো 2 পিস 15 টাকা করে এটা। দেখি, চলুন খেয়ে। ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে পড়লাম। আজকের প্রথম ডেস্টিনেশন একজন এমন শাসকের সমাধি যার নাম ভারতীয় ইতিহাসে আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম স্টপ শের শাহ সুরি টম। সামনে এসে যখন প্রথমবার চোখে পড়ল এই বিশাল স্থাপত্য, সত্যি বলতে কয়েক মুহূর্তের জন্য শুধু তাকিয়েই থাকতে হয়। চারপাশে জল, মাঝখানে বিশাল এক মনুমেন্ট, আর তার আর্কিটেকচার এক কথায় অসাধারণ। শের শাহ শুধু একজন শক্তিশালী শাসকই ছিলেন না, প্রশাসন, যোগাযোগ ব্যবস্থা এবং সড়ক নির্মাণের ক্ষেত্রেও রেখে গিয়েছিলেন গুরুত্বপূর্ণ ছাপ। আর আজ আমরা দাঁড়িয়ে আছি তারই স্মৃতি বিজড়িত এই অসাধারণ সমাধির সামনে। যত সামনে এগিয়ে যাচ্ছি ততই চোখে পড়ছে আর্কিটেকচারের ছোট ছোট ডিটেলস। বিশাল গম্বুজ, পাথরের কাজ, চারপাশের জল আর মনুমেন্টের রিফ্লেকশন, সব মিলিয়ে পুরো জায়গাটার একটা রয়্যাল ফিল রয়েছে। ভাবতে অবাক লাগে, শত শত বছর পেরিয়ে গেলেও এই স্থাপত্য আজও এতটা গ্র্যান্ড। একটা জায়গা দেখে যখন মনে হয় এখানে আরও কিছুক্ষণ থাকা দরকার ছিল। শের শাহ সুরি টম ঠিক তেমনই একটা জায়গা। কিন্তু আমাদের জার্নি তো সবে শুরু। শের শাহ সুরির এই সৌধটি তিনি তার জীবদ্দশায় তৈরি করিয়েছিলেন। যদিও তিনি কোনো যুদ্ধে নয়, একটি দুর্ঘটনায় মারা যান, এবং ভিতরে তার সৌধটি রাখা, তার দেহটি এখানেই রয়েছে, স্থিত করা হয়েছে। কিন্তু ভিতরে গেলে তার উপস্থিতি কিন্তু আমরা অনুভব করতে পারি। তার যে শক্তি, সেটা যেন তার সৌধের মধ্যেই চারিদিকে বিকিরিত হচ্ছে।
শেরশাহ টম এর ইতিহাস আর রাজকীয় স্থাপত্যকে পেছনে ফেলে এবার আমরা বেরিয়ে পড়লাম সাসারামের অন্য এক রূপের সন্ধানে, ইতিহাস থেকে এবার প্রকৃতির কোলে। চারপাশে পাহাড়, সবুজ আর প্রকৃতির একটা বিউটি। মনে হচ্ছিল এবারের জার্নিটা শুধু সাইট সিইং নয়, একটা প্রপার নেচার এস্কেপ। এখন মানঝার কুণ্ডের রাস্তায় আসছি, আর গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে আমরা হাঁটছি। কিছুটা হেঁটে গেলে সামনে মানঝার কুণ্ড পাবো। সাসারাম না আসলে জানতেই পারতাম না যে বিহারের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা লুকিয়ে রয়েছে। আর এখানে চারিদিকে পাহাড়ের মধ্যে রয়েছে কুল গাছ। ঝর্ণার আওয়াজ আসছে, কিন্তু এখনো পর্যন্ত ঝর্ণাটা আমার চোখে পড়েনি। তো এইখানে যে ঝর্ণাটা দেখতে পাবো আমরা, সেটা ওই মানঝার কুণ্ড বলে রয়েছে জায়গাটা। দেখুন কি অসাধারণ এই জায়গাটার ভিউ। ঠিক আছে। বেশ উঁচু থেকে নামতে হয় এই মানঝার কুণ্ড জলপ্রপাতে। দেখুন এখানে সবাই স্নান করছে। আমি যদিও স্নান করিনি, কিন্তু আমি এই জায়গাটাকে নিজের মতো করে খুব সুন্দর উপভোগ করেছি। আর যে ঝর্ণার শব্দ, জাস্ট অসাধারণ। পাহাড়ের বুক চিরে নেমে আসা জলধারা, চারপাশের পাথুরে ল্যান্ডস্কেপ, আর সেই সঙ্গে প্রকৃতির শান্ত একটা পরিবেশ। শহর থেকে এতটা কাছে থেকেও এখানে এসে মনে হয় যেন একেবারে অন্য একটা জগতে চলে এসেছি। হঠাৎ বৃষ্টি এসে যাওয়ায় মানসার কুণ্ডে একটু বেশি সময় কাটাতে হলো। ওই বোল্ডারের খাঁজে দাঁড়িয়ে বৃষ্টির থেকে বাঁচলাম। তারপর বৃষ্টি থামার পরে এখনও হাতে ছাতাটা কোনো রকমে ফোল্ড করে নিয়েই তাড়াহুড়ো করে এখন যাচ্ছি ধোঁয়াকুণ্ড দেখতে। এখানে দুটো কুণ্ড এখনও দেখবো, সীতাকুণ্ড আর ধোঁয়াকুণ্ড। তা ধোঁয়াকুণ্ডের রাস্তাটা আমরা এখন নেমে যাচ্ছি। এরপর সীতাকুণ্ডটা খুঁজতে হবে, আমি ঠিক বুঝতে পারছি না। এবং একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে ওনারা যে হিন্দিটা বলছেন সেটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, যে কারণে সীতাকুণ্ডটা এখনও কিন্তু খুঁজে পাইনি। তবে ধোঁয়াকুণ্ডটা সামনে আওয়াজ পাচ্ছি, আশা করি সামনে পেয়ে যাব।
জলের শব্দ, পাহাড়ের নীরবতা আর চারপাশের সবুজ, এই কম্বিনেশনটাই এই জায়গার আসল চার্ম। এখানে এসে একটা জিনিস বুঝলাম, কিছু কিছু জায়গা ক্যামেরাতে যতটা সুন্দর দেখায়, সামনাসামনি তার থেকেও অনেক বেশি সুন্দর। চলে এলাম ইন্দ্রপুরী ব্যারেজ। এটি পৃথিবীর চতুর্থ দীর্ঘতম ব্যারেজ। বিহারের রোহতাস জেলায় 1968 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়। শ্রাবণ মাসে বিহারে কোনো রকম ননভেজ খাওয়া দাওয়া পাওয়া যায় না। খাওয়া শেষ করে আমরা চলে এলাম তুতলা ভবানী মন্দির দেখতে। মন্দিরের সাথেই এখানে রয়েছে প্রায় 200 মিটারের উচ্চতায় অবস্থিত তুতলা ভবানী ওয়াটারফল। এটি আমাদের প্রথম দিনের সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় ডেস্টিনেশন বলে মনে হয়েছে। অটোয় করে এই জায়গাটিতে যেতে হয়। গাড়ি রেখে দিয়ে আমরা অটোয় উঠে পড়লাম। অনেকেই শ্রাবণের জন্য হেঁটে পাহাড়ের উপরে উঠছেন। চলে এলাম তুতলা ভবানী মন্দির, আর দেখুন কি অসাধারণ এই ঝর্ণাটা। এই জায়গায় এলে নিজের জিনিসপত্র একটু সাবধানে রাখতে হবে। বাঁদরের উৎপাত কিন্তু ভীষণ রকমের বেশি। সিঁড়িটা পেরিয়ে একটা কাঠের ঝুলন্ত ব্রিজ রয়েছে। 5 টাকা টিকিট কেটে কাঠের ব্রিজটি পেরিয়ে পৌঁছে যেতে হবে তুতলা ভবানী ওয়াটারফল এবং মন্দির। কৈমুর পাহাড়ের উপর থেকে প্রায় 200 মিটার উচ্চতা থেকে নেমে এসেছে এই তুতলা ভবানী ওয়াটারফল। তুতলা ভবানী আসলে মা দুর্গারই একটি রূপ। এখানে মা দুর্গা পূজিত হচ্ছেন তুতলা ভবানী রূপে। দেখুন কি অসাধারণ এই জায়গাটি। সবুজে ঘেরা প্রাঙ্গণ আর সবুজ পাহাড়কে সাক্ষী রেখে আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। অনেকটাই লম্বা পথ, তবে তা কষ্টের নয়। খুব আনন্দ করে রাস্তার মজা নিয়ে আমরা পৌঁছে গেলাম সাসারাম কারওয়ান্দিয়া মাইন্স। কারওয়ান্দিয়া মাইন্স জায়গাটিকে বিহারের কেজিএফ বলা হয়। জায়গাটি তুলনামূলকভাবে নতুন। এর আগে সাসারাম বেড়াতে আসার ভিডিওতে কিন্তু এই জায়গাটির উল্লেখ আমি তেমনভাবে পাইনি। জায়গাটি খুব সুন্দর হলেও বেশ বিপজ্জনক। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আজকের ভিডিওটি প্রথমবার দেখছেন, আপনারাই আমার মূল অনুপ্রেরণা ভিডিও তৈরি করার। আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমি আশা করি। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে এলাম আজকের শেষ ডেস্টিনেশন পাইলট বাবা মন্দির। কপিল সিং, জন্ম সাসারাম, 15 জুলাই 1938। কর্মরত ছিলেন ভারতীয় এয়ারফোর্সে। হঠাৎই কোনো এক আধ্যাত্মিক কারণে তিনি হয়ে উঠেছিলেন পাইলট বাবা। খুব সুন্দর এই মন্দিরটি। এখানে রয়েছে 60 ফুট উচ্চতার একটি বৌদ্ধ মূর্তি। ঘুরে দেখলে খুবই ভালো লাগে। এটি ছিল আমার প্রথম পর্বের সাসারাম ভ্রমণ। খুব শীঘ্রই আমি নিয়ে আসছি আমার দ্বিতীয় পর্বের এবং দ্বিতীয় দিনের সাসারাম কৈমুর ভ্রমণের ভিডিও। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।